জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া সেই ৬২৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজকের টাইটেল হচ্ছে ইউনূসের চাল ও জেনারেল ওয়াকারের ফাল, মানে লাভ দেওয়া, এবং আইএসপিআর ওয়াকারকে বিবস্ত্র করলো কেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আওয়ামী লীগের ৬২৬ জন নেতাকর্মী সেনানিবাসে অবস্থান করতেছিলেন। তেনাদেরকে সেফ এক্সিস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বাহিরের দেশে। অবশেষে তালিকা প্রকাশ হলো এই ৬২৬ জনের, এবং এখনও ৭ জন সেনানিবাসে আছে। তারা কারা? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া সেই ৬২৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সেনাবাহিনী ভেরিফাইড ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্ট ২০২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলে সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের উপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতি সহ বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। এই অবস্থায় ঢাকাসহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা আশ্রয় প্রার্থনা করেন। উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসী আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা প্রাধান্য পেয়েছিল। এই পরিপ্রেক্ষিতে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন সহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। ওই সময়ে শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই ১-২ দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন। এর মধ্যে ৫ জনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়। সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে গত ১৮ আগস্ট ২০২৪ তারিখে আইএসপিআর এর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় এবং একই দিনে ১৯৩ জন ব্যক্তিবর্গের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়, যা ছিল একটি মীমাংসিত বিষয়। সেনানিবাসী আশ্রয় প্রার্থী এসব ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সামরিক আশ্রয় প্রদান করা হয়েছিল। তৎকালীন বিরাজমান নিরাপত্তা ও পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণীতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়েছিল। সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ৬২৬ জন ব্যক্তিবর্গের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। এই অবস্থায় সকলকে এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। আজকের টাইটেল হচ্ছে ইউনূসের চাল ও জেনারেল ওয়াকারের ফাল, মানে লাভ দেওয়া, এবং আইএসপিআর ওয়াকারকে বিবস্ত্র করলো কেন। মানে ঘটনা যেটা ঘটলো, ডক্টর ইউনূস, যেটা নিয়ে কালকে আলোচনা করেছি আমি অলরেডি, যে বিবিসির মতে তথ্যানুযায়ী ডক্টর ইউনূস তার কিছু উপদেষ্টাদেরকে বলেছেন, তোমরা সংযত না হলে আমি কিন্তু পদত্যাগ করব। এটা একটা বিরাট নিউজ হয়ে গেছে, এবং এটা বলার আগেই জেনারেল ওয়াকারের বক্তব্য, আপত্তিকর বক্তৃতার উপর নির্ভর করে ভারতের মিডিয়াগুলো কিন্তু প্রচন্ড রকম অপপ্রচার করে যাচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে ওয়াকারের লেগে গেল বলে, যুদ্ধ লেগে গেল, এবং ওয়াকার মার্শাল ল ডিক্লেয়ার করে ইউনূসকে অপসারণ করবে। আবার তার সঙ্গে সঙ্গে যখন এই খবরটা আসলো, বিবিসি দিল যে
ডক্টর ইউনূস বলেছেন তিনি পদত্যাগ করবেন, ইস্তফা দিবেন, তিনি ঠিক আশানুরূপ সফলতা লাভ করতে পারেননি 9.5 মাসে প্রধান উপদেষ্টা হয়ে। তিনি অনেক সিদ্ধান্তহীনতায় ভুগছেন, ভুল ডিসিশন নিয়েছেন এবং নিতে যাচ্ছিলেন। যেমন আরাকানে একটা করিডোর দিয়ে দেবেন তিনি আরাকান আর্মির কাছে, উনি যেতে, এবং পরে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে ডেকে উনি কিন্তু প্রস্তাবটা দেন। সুতরাং যাতে আমেরিকা লাভবান হয়, ভারত লাভবান হয়, এই ধরনের একটা ব্যাপার ডক্টর ইউনূস ঘটালেন। তো ডক্টর ইউনূস গতকাল তার 9.5 মাসের অসফল প্রধান উপদেষ্টাগিরি থেকে ইস্তফা দিবেন বলে যে পরিকল্পনার কথা তার উপদেষ্টাদের জানালেন, সেটা কতটা আন্তরিক আর কতটা মেকি সেটা আমরা জানি না। উনি যদি অচিরেই টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে তার পদত্যাগের ঘোষণা দেন, তাহলেই কেবল আমরা জানব যে তিনি তার ব্যর্থতার বোঝা বইতে চাইছেন না বা পারছেন না, বা তিনি আর কোনো কারণে পদত্যাগ করছেন। আর শীঘ্রই আমরা তার পদত্যাগের খবর যদি না শুনি, তাহলে আমরা ধরে নেব যে তার ইস্তফা দেওয়ার ইচ্ছার কথা যেটা কিছু উপদেষ্টাদের বলেছিলেন, সেটা ছিল একটা সূক্ষ্ম চাল। তিনি তার জনপ্রিয়তা যাচাই করার জন্য এসব বলেছিলেন মাত্র, যেটা শেখ মুজিবুর রহমানও একসময় একাধিকবার বলেছেন যে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন, কিন্তু দেননি। ইউনূস সরকার হঠাৎ করে আবার প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের চাকরির শর্তাবলী, নিয়মাবলী এবং এর উপরে ক্ষমতার উপরে একটা অধ্যাদেশ জারি করতে যাচ্ছে বলে বিবিসি খবর দিল। এটা বিবিসির বাংলাতে দেখলেই বুঝবেন। ইউনূস যে কি করতে যাচ্ছেন বোঝা মুশকিল। মানে 9.5 মাস পরে আবার নতুন করে অধ্যাদেশ জারি করা হচ্ছে, তার মানে উনি সরছেন না, রিজাইন করছেন না, তাই মনে হচ্ছে আপাতত। ওইদিকে একই দিনে হাসিনা নিয়োজিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে কবে নির্বাচন হওয়া উচিত ও আরো অনেক রাজনৈতিক কথাবার্তা বললেন সেনা অফিসারদের এক সমাবেশে। এর উপর আমি একটা ভিডিও করেছি। তিনি পরোক্ষভাবে ডক্টর ইউনূসকেও অনেক দোষারোপ করলেন, তার সমালোচনা করলেন। দেশের বেসামরিক ও সামরিক আইনে একজন সামরিক কর্মচারীর এ ধরনের কথা বলা সম্পূর্ণ বেআইনি। এটা একটা বড় শাস্তিযোগ্য অপরাধ। তার মিনিমাম পানিশমেন্ট হলো তাকে চাকরিচ্যুত করা। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু সেদিকে যাননি। তিনি এখন নিজেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে চলে যেতে চাচ্ছেন। তবে এটা চালও হতে পারে। তবে ডক্টর ইউনূস চাল দিলেও মানে তার কতটা জনপ্রিয়তা দেখার জন্য এই কথা বলে থাকলেও যে আমি চলে যাব, কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু সত্যি সত্যি একটা ফাল দিয়েছে, লাভ দিয়েছে। এই লম্ফঝম্প করে উনি কি লাভ করবেন সেটা আমাদের বোঝা মুশকিল। আপাত দৃষ্টিতে মনে হয় তিনি তো ভালোই আছেন, তিনি লম্ফঝম্প করলেন আর ইউনূস সরে যেতে চাচ্ছেন। তার মানে ধরে নেওয়া যায় ওয়াকারুজ্জামানের লম্ফঝম্পে ডক্টর ইউনূস ভয় পেয়েছেন বা পরাজিত হয়েছেন। তিনি আর ওয়াকারুজ্জামানকে সরানোর সাহস পাচ্ছেন না, তাই ইউনূস চলে যাচ্ছেন। এরপর ইউনূস কোথায় গিয়ে দাঁড়ান আমরা জানি না। তবে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো কিন্তু একসাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একটা হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে, এবং এটা দিয়ে জেনারেল ওয়াকারের লম্ফঝম্প যিনি করলেন ওটা হঠাৎ করে এখন যেন কেমন উনি বিব্রত হয়ে গেছেন বলে আমি মনে করি। তার যথেষ্ট কারণ আছে, কেননা সামরিক বাহিনীর গুলোর যে আন্ত বিভাগীয় যে ইনফরমেশন পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট আছে, ISPR, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, তারা হঠাৎ করে হাসিনা পালিয়ে যাবার পর ওয়াকারুজ্জামান যে 626 জন হাসিনাপন্থী খুনিদের ও খুনিদের সহযোগী আওয়ামী নেতৃবৃন্দ, আমলা ও পুলিশ অফিসার ও সাধারণ কনস্টেবল, দারোগা, সাব ইন্সপেক্টর এদেরকে
আশ্রয় দিয়েছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্টে। তাদেরকে আবার তিনি বললেন তিনি ছেড়ে দিয়েছেন, তারা অনেকে চলে গিয়েছিল 500 জনের মতো, বাদ বাকিরা পরে চলে যায়, 2-4 জন পরে ধরা পড়ে। ওয়াকার এই চপেটাঘাত সহ্য করতে পারবেন তো? এটা কিন্তু চপেটাঘাত, মানে আইএসপিআর বলে দিচ্ছে কি করছে, এই যে 626 জনকে ওয়াকারুজ্জামান বলছেন মানবিক কারণে, কিন্তু সম্পূর্ণ বেআইনি ভাবে শেল্টার দিলেন। দেওয়ার পরে তার উচিত ছিল ডক্টর ইউনূস যখন 8 তারিখে শপথ গ্রহণ করলেন তার কাছে ওই লিস্টটা পৌঁছে দেয়া, যে দেখেন স্যালুট করে বলা উচিত ছিল, স্যার এই যে 626 জনের নাম, এদেরকে আমি শেল্টার দিয়ে রেখেছি, এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, এই লিস্টটা আপনাকে দিলেন, আপনি কি করার যেটা করণীয় সেটা করবেন। সেটা না করে চতুর ওয়াকারুজ্জামান ওই আওয়ামী লীগার গুলোকে দেশ ছেড়ে পালিয়ে যেতে দিল। এটা আপনারা সবাই জানেন। এখন আইএসপিআর যখন যেটাকে বলে ভান্ডা ফোড় দিয়া, মানে রাস্তায় তার প্যান্ডোরার বাক্স খুলে ফেললো সবার সামনে, বাক্সের ভিতরে কি আছে, 626 জনের নাম, যাদেরকে ওয়াকারুজ্জামান শেল্টার দিয়েছিলেন, পরে আবার তাদেরকে পালিয়ে যাবার সুযোগ করে দেন। এটাকে আমি বলছি ওয়াকারের গালে একটা চপেটাঘাত, কোষে চড় মারা আইএসপিআর এর, মানে 3 বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যারা জুনিয়র অফিসার, লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড বিলো, তারা এবং সাধারণ সৈনিকেরা মিলে, তারাই মূলত মিলে এই আইএসপিআর এর মাধ্যমে ওয়াকারুজ্জামানের গালে থাপ্পড় মারলেন। এর আগে আমরা জানি খালেদ মোশাররফের বিরুদ্ধেও সেনাবাহিনী খেপে যায়, জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে খেপে যায়, এবং তাদের পরিণতি ভালো হয়নি। এটা এখন জলবৎ তরলং যে সামরিক বাহিনীর বেসামরিক দেশপ্রিয় অফিসার ও সৈনিকেরা আওয়ামী ও ভারতপন্থী ওয়াকারকে আর সেনাপতি রাখতে চাইছেন না। এটা কিন্তু একটা সিগন্যাল। এরপরে ওয়াকারের ভাগ্যে কি হয়, তিনি চলেই যাবেন নাকি থেকে যাবেন, নাকি ইউনূস চলে যাবেন ওয়াকার থেকে যাবেন। যেটা শোনা যাচ্ছে যে ওয়াকার ওই যে ইউনূসের প্রপোজ যে করিডোর, মানে আরাকানে যে করিডোর ইউনূস দিতে চেয়েছিলেন আমেরিকানদের সাহায্য করার জন্য, আমেরিকানরা যাতে আরাকান দখল করে নেয়, ডক্টর খলিলুর রহমান, ডক্টর ইউনূস এরা মিলে যে পরিকল্পনা বা ষড়যন্ত্র করেছিলেন, সেটা বিরোধিতা করেছেন ডক্টর জেনারেল ওয়াকারুজ্জামান। প্রকাশ্যেই বলছেন কোনোভাবেই ট্রানজিট দেয়া যাবে না। এর ফলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে বাতাসে যে চীনের সরকার ওয়াকারের প্রতি একটু নরম হয়েছে, যে ওয়াকার তো অ্যাটলিস্ট ডক্টর ইউনূসের এই মার্কিনপন্থী করিডোর দেওয়ার ব্যাপারটাকে বিরোধিতা করেছে প্রকাশ্যে। এটা কি ওয়াকারের সঙ্গে চীনের সরকারের একটা ডিল হচ্ছে কিনা বলা মুশকিল। বিএনপির মাধ্যমে, বিএনপিও কিন্তু এখন চীনের সঙ্গে এই ট্রানজিট নিয়ে একটা সম্পর্ক ভালো করছে। ডক্টর ইউনূস কিন্তু এখন একটু বেকায়দায় পড়ে গেছেন, কাদার ভিতরে পড়ে গেছেন। এমনটাই হয়েছে অবস্থা যে উনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ সাহেব সেদিন এক প্রেস কনফারেন্স করছেন। প্রেস কনফারেন্সে এসেই উনি সাংবাদিকদের বলছেন প্রথমেই, আমাকে এই নিয়ে করিডোর নিয়ে কোনো প্রশ্ন করবেন না। তৌহিদ সাহেব বিচক্ষণ কূটনীতিক, তিনি জানেন এই করিডোর করলে চীনকে খেপানো হবে, বাংলাদেশের উপর মিয়ানমার এবং চীনের রোষ বৃদ্ধি পাবে, এবং মির্জা ফখরুল যেটা খুব সঠিক বলেছেন, বাংলাদেশ আরেকটা গাজায় পরিণত হবে, যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। মিয়ানমার এবং চীন মার দেবে বাংলাদেশকে। সেটার পরিকল্পনা হচ্ছে ডক্টর ইউনূসের করিডোর দেয়ার। এই অবাস্তব, অলৌকিক, মানে একটা ফালতু প্রপোজাল ডক্টর ইউনূসের মাথায় কি করে আসলো মার্কিনীদের খুশি করার জন্য আমি বুঝে পাই না। তবে ওটা আবার ওয়াকার ওটা বিরোধিতা করাতে এখন চীনের পকেটে ঢুকে যায় কিনা ওয়াকার বলা মুশকিল। আমরা যে তথ্যটা আমি শেয়ার করতে চাই, বিভিন্ন পত্রিকাতে যে লিস্টটি বেরিয়েছে 626 জনের, এই 626 জনের নাম আমি পড়তে যাচ্ছি না,
আমি তাদের প্রধান কিছু লোকজন কাদের কাদের আশ্রয় দেওয়া হয়েছিল। আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিজন, স্ত্রী ও শিশু। সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল, মানবিক কারণে বলা হচ্ছে। এর আগে কিন্তু মানবিক কারণে হলে কোন কারণে তাদের ছেড়ে দেয়া হলো, যাদের উপর অভিযোগ রয়েছে? যারা পালিয়ে ক্যান্টনমেন্টে গেল, সাধারণ পুলিশ কনস্টেবল, হাবিলদার, সাব ইন্সপেক্টর, কি জন্য? তারা জানে তারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মানুষ খুন করেছে, তারা অপরাধী, এটা জেনেই তো তারা ক্যান্টনমেন্টে পালালো। যাদের সেই রকম কোনো রেকর্ড নেই, ভয় নেই, তারা তো পালায়নি। মানে সারা বাংলাদেশে কি মোট মাত্র 626 জন লোক ছিল, 500 জন মাত্র পুলিশ, বাংলাদেশের কয়েক লক্ষ পুলিশ, তার মধ্যে 500-র বেশি পালিয়ে গেল কেন? কেননা তারা প্রত্যক্ষভাবে মানুষ খুন করেছে। এটা জানা সত্ত্বেও ওয়াকার তাদের নিরাপদে চলে যেতে দিলেন। এই অপরাধের জন্যই তো ওয়াকারের কোর্ট মার্শাল হওয়া উচিত, জেল, ফাঁসি, অনেক কিছুই হওয়া উচিত। হয়নি। ইউনূস সাহেব সাহস পাননি। সাহস না পেয়ে এখন উনি বলছেন আমি কিন্তু চলে যাব। তোমরা যদি ঠিকঠাক মতো কাজ না করো, সংযত ব্যবহার না করো, আমি কিন্তু আর খেলবো না, আমি চলে যাব তোমাদের সঙ্গে। আড়ি দিয়ে উনি চলে যেতে চাচ্ছেন, কিন্তু যেখানে কাজ করার কথা সেখানে উনি কিছুই করতে পারেননি। যাই হোক, এর আগে গত 18ই আগস্ট আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছিল 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। 18ই আগস্ট আমরা দেখছি আইএসপিআর জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলছেন সেটার সুরে তাল মিলিয়ে একই কথা বলছেন, যে যাদের জীবনের নিরাপত্তা ছিল না তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। হঠাৎ এমন কি হলো 22শে মে ওই লিস্টটা ওরা ছাপিয়ে দিল, যেটা জেনারেল ওয়াকারুজ্জামান চেপে রেখেছিলেন? হ্যাঁ, কারণ কি? এই প্রেক্ষাপট বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। এটা আইএসপির আগের কথা। পরিস্থিতি উন্নতি হওয়ায় 615 জন নিজ উদ্যোগে নিবাস ত্যাগ করেন। কিন্তু এর ভিতরে যে নামগুলো দেখা যাচ্ছে তাদের অনেকেই কয়েকজন পুলিশের হাতে গেছে। সাবেক আইসিটি মন্ত্রী, তৎকালীন ডিএমপি নাম হচ্ছে যেমন জোনায়েদ আহমদ পলক, মন্ত্রী ছিলেন আইসিটির। হাবিবুর রহমান, তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পাকা খুনি। এমপি পালালো কেন? নিশ্চয়ই গন্ডগোল আছে, মারামারির সঙ্গে সম্পৃক্ত ছিল। শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার কেন পালাবে? সে তো বলতে পারে আমি পার্লামেন্টের স্পিকার, তারও ক্লিন স্লেট নাই। তানভীর হাসান সৈকত, তৎকালীন জেনারেল সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট ছাত্রলীগ। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন আইজিপি, পুলিশের প্রধান। হারুনার রশিদ, তৎকালীন ডিজি র্যাব প্রধান। নাজমা আখতার, তৎকালীন এমপি। খন্দকার লুৎফুল কবির, তৎকালীন অতিরিক্ত আইজিপি। আমেনা বেগম, তৎকালীন ডিআইজি। শামসুল হক টুকু, সাবেক ডেপুটি স্পিকার। এদের যে রোল ছিল তাতে তারা বুঝতে পারছে যে তারা অনেক পাপ করেছে, অন্যায় করেছে, যে কোনো সময় তাদের ধরে ফেলা হতে পারে। ছোট মনির, তৎকালীন এমপি। আমিনুল, তৎকালীন ডিআইজি। প্রলয় কুমার জোয়ারদার, তৎকালীন অতিরিক্ত ডিআইজি। ইকবালুর রহিম, তৎকালীন এমপি। মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি ডিবি বিভাগের। এই লোকগুলো, ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতি কেন পালায়?
তার তত্ত্বাবধানে যে বিচারগুলো হয়েছে, বিচারের নামে প্রহসন, মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই প্রধান বিচারপতিও জানে সে একজন দোষী ব্যক্তি, কিন্তু এদের অনেকেই কিন্তু নিরাপদে পালিয়ে চলে গেল, কিছু হলো টলো না। তবে ওয়াকারুজ্জামান কিন্তু এদের বাঁচানোর জন্যই এই বেআইনি কাজগুলো করেছিল। অনেকগুলো অতিরিক্ত জেলা জজ, বগুড়া মিজানুর রহমান, আলামিন ইত্যাদি, ডিভিশনাল কমিশনার, তারপরে চিটাগং মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম, এই ধরনের বহু লোক, আর বাদ বাকি সব কনস্টেবল, হাবিলদার, ওসি, নিম্ন পর্যায়ের এসআই, এই পর্যায়ের পুলিশ। তার মানে যে পুলিশগুলো মানুষ হত্যায় সক্রিয় ভূমিকা পালন করেছিল, তারাই জানের ভয়ে ওয়াকারুজ্জামানের বিভিন্ন ক্যান্টনমেন্টে চলে গেল। ওয়াকারুজ্জামানের উচিত ছিল নিশ্চয়ই এই লিস্টটা ডক্টর ইউনূসকে দেয়নি, এই 9.5 মাসও দেয়নি, এইটা আইএসপিআর দিল। এটা কি কাকতালীয় ঘটনা যে ওয়াকারুজ্জামান বক্তৃতা দিল, লম্ফঝম্প করলো, আর তারপরের দিনই এটা আইএসপিআর ছাপিয়ে দিচ্ছে? ওয়াকারুজ্জামানের অনুমতি নিয়েছে? নিশ্চয়ই না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেনাবাহিনীও দ্বিধাবিভক্ত, বাংলাদেশও দ্বিধাবিভক্ত। সেনাবাহিনীর দ্বিধাটাকে আমি সমর্থন করি, যে দেশপ্রিয় সেনাবাহিনীর জুনিয়র অফিসার এবং সৈনিকেরা ওয়াকারুজ্জামান সহ খুনি জেনারেলদের এরপরে দায়ী সাব্যস্ত করে আরো প্রমাণ আনবে এবং তাদের বিরুদ্ধে তারাই সোচ্চার হয়ে একটা কোর্ট মার্শালের ব্যবস্থা করবে বলে আমি আশাবাদী। আর ডক্টর ইউনূস যে চালবাজিটা করলেন, খেলাটা এখন বক্তৃতা উনি দেবেন কিনা জানি না, তবে উনি ইনডিসপেন্সিবল না। ইতিমধ্যে আমরা কতগুলো নাম শুনে ফেলেছি যাদেরকে প্রধান উপদেষ্টা করা হতে পারে। আমিও একটা নাম দিয়েছি, বর্তমানের প্রধান বিচারপতি রিফাত আহমদ, ডক্টর রিফাত আহমদের কথা। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। তবে ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান দুজনের একজনই পরিষ্কার খেলা খেলছেন না, তারা একটু পানিটা ঘোলাটে করেছেন, এবং দুজনই ক্ষমতার জন্য। এবং প্রথমজন ডক্টর ইউনূস তার অপারগতা যে কত বড় হতে পারে সেটা প্রমাণ করে দিয়েছেন। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, এবং যে সিদ্ধান্তগুলো নিতে যান এটা দেশের স্বার্থের পরিপন্থী, যেমন আরাকান করিডোর দেয়া। যাই হোক, এগুলো বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজ। আপনারা এটা প্রচার করবেন এবং এই পয়েন্টগুলো যেন সবার কাছে পৌঁছায়, যে ওয়াকারুজ্জামান কোনো ধোয়া তুলসী পাতা নয়, তার ভেতরে ক্রাইম করার ইনস্টিংক্ট ছিল, এবং তিনি যে 3রা অগাস্ট বলছেন যে আর গোলাগুলি করা হবে না, সেটা কোনো তার মহানুভবত না বা প্রাণের ভয়ে তিনি, জুনিয়র অফিসাররা এবং সৈনিকেরা বিদ্রোহ করত, তাকে হয়তো মেরেও ফেলতে পারতো, সেই জন্য বলছেন সেনাবাহিনী আর গুলি করবে না। এটা অনেকে বলছেন ওয়াকারুজ্জামান বহু লোকের জীবন বাঁচিয়েছে, কিন্তু মিথ্যাচার করাতেই প্রমাণ হয়ে গেল যে সেও দায়ী। সে বলেছে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, মাত্র 5 জনকে আহত করেছিল। আর সে এই যে খুনি জেনারেলদের যে এখনো চাকরিতে বহাল রেখে তাদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে ক্যান্টনমেন্টে, সেজন্য কিন্তু ওয়াকারুজ্জামানের বিচার। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। আপনার